আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্গানিক কেমিস্ট্রির 12 নম্বর ক্লাসে। 12 নম্বর ক্লাসে আজকে আমরা অ্যালডিহাইড কিটোন পড়ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যেই টপিকটা থেকে খুবই চমৎকার কিছু প্রশ্ন আসে এবং এই বিক্রিয়াগুলো তোমাকে মাস্ট শিখতে হবে। সো অ্যালডিহাইড কিটোন শুরু করার আগে তোমাকে কয়েকটা ছোট ছোট কথাবার্তা বলি। দেখো, অ্যালডিহাইড কিটোনের পরে আমাদের কিছু স্পেসিফিক বিক্রিয়া শেখা লাগবে। অ্যালডিহাইড কিটোন শেষ হয়ে যাওয়ার পরে কিছু স্পেসিফিক বিক্রিয়া শেখা লাগবে, যেগুলো আগে আমাদের শর্ট সিলেবাসে ছিল না, ফুল সিলেবাসে আছে। সো ওই বিক্রিয়াগুলো আমরা কিছুদিন পরেই তোমার নেক্সট ক্লাসগুলোতেই শিখবো। বাট তার আগে আমাদের মাথায় রাখতে হবে, এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়ছি সব কিন্তু ছিল আমাদের হটস্পট ভাইয়া, সব আমাদের কি ছিল? হটস্পট। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে হটস্পটগুলো শিখছি, এই 12 ক্লাসের মাধ্যমে আমাদের মেইন যে ইয়াটা আছে না, এইচএসসি পরীক্ষা হবে না, এইচএসসি পরীক্ষার সিলেবাসে যা যা আছে তার ভিতরে সিকিউ এর জন্য এবং এমসিকিউ এর জন্য যা যা লাগবে এসব আমরা পড়ে ফেলছি। আমরা যখন ফুল সিলেবাসে পড়তাম, আমি 2019 সালে পরীক্ষা দিয়েছি ফুল সিলেবাসে, তখনও আমরা এগুলাই পড়তাম। এগুলাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলোর ভিতরে পড়তো। আর অল্প কিছু বিক্রিয়া আছে যেগুলো আমি আরেকটা ক্লাসে দেখাবো। এই জন্য আমি যেটা করব, এই 12 ক্লাসের মাধ্যমে তোমাকে টোটাল অর্গানিকটা গুছিয়ে দেওয়ার পর এরপরে তোমাকে আমি একটা মেইন বইয়ের এমসিকিউ সলভ ক্লাস আপলোড দিয়ে দিব। হ্যাঁ, তুমি ওয়েবসাইটে এবং এখানে দুই জায়গাতেই পেয়ে যাবা, মেইনলি ওয়েবসাইটেই চেক করবা যারা দেখতেছো। তুমি একটা মেইন বইয়ের এমসিকিউ সলভ ক্লাস, যেটা আমি আগের ব্যাচের জন্য নিছি, একদম এ টু জেড প্রত্যেকটা কোশ্চেন সলভ করানো আছে। এই এমসিকিউ সলভ ক্লাসটা তুমি এর পরেই করবা, মানে এতক্ষণ পর্যন্ত আমি যা পড়াইছি এর পরেই তুমি মেইন বইয়ের এমসিকিউ সলভ ক্লাসটা করবা। এই মেইন বইয়ের এমসিকিউ সলভ ক্লাস করার পাশাপাশি আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে 19টা এমসিকিউ ট্রিক ক্লাস। এমসিকিউ ট্রিক ক্লাস। সো 19টা এমসিকিউ ট্রিক ক্লাস। এমসিকিউ সলভ ক্লাসের আগে ট্রিক ক্লাসটা দিলে বেটার হয়, ঠিক আছে? সো এই ট্রিক ক্লাসটা তাহলে কি করবো, আগে দিয়ে দিব না, ট্রিক ক্লাসটা আগে দিয়ে দিব না। এগুলা করার পরে এই 19টা এমসিকিউ ট্রিক যেটা আছে এই ক্লাসটা করবা, তারপর এমসিকিউ সলভ ক্লাসটা করবা। এই দুইটা দিয়ে দিব। এরপরে এই দুইটা তুমি পুরা এক সপ্তাহ সময় নিয়ে পড়বা। এই দুইটা কি করবা, পুরা 7 দিন সময় নিয়ে এই দুইটা পড়বা, খালি এই এমসিকিউ ট্রিক এবং এমসিকিউ সলভ ক্লাস এই দুইটা পড়বা। এরপরে যে আমি এক সপ্তাহ পরে যে তোমাকে আরেকটা ক্লাসের মাধ্যমে বা আর দুইটা ক্লাসের মাধ্যমে আরো কিছু এক্সট্রা টপিক দেখাই দিব, যেই টপিকগুলো আমরা পরে যেয়ে দেখবো, ঠিক আছে? পরে যেয়ে দেখবো। সো 12টা ক্লাসের মাধ্যমে আমরা যেভাবে সিলেবাসটা গোছাইছি, এই গোছানোর পরে এরপরে আমরা দুইটা সলভ ক্লাস করব, একটা ট্রিক ক্লাস আর একটা সলভ ক্লাস। এরপরে যাব আমরা কোথায়? এরপরে যাব আমরা তোমার আর একটু কিছু এক্সট্রা সিলেবাসে। এই আমাদের এখান থেকে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, যে আমাদের কি কি আন্ডারস্ট্যান্ড করতে হবে। ওকে, সো এই জিনিসপত্রগুলো আমাদের বোঝা লাগবে। এরপরে আসো আমরা আজকে ক্লাসের দিকে যাই, আজকে ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা পড়বো অ্যালডিহাইড কিটোন। আমরা কি পড়বো? অ্যালডিহাইড কিটোন। সো অ্যালডিহাইড কিটোন এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের প্রপার ধারণা থাকা লাগবে, তারপরে আমরা এই জিনিসটা পড়তে পারবো। তো আমরা জানি অ্যালডিহাইড কিটোনকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হচ্ছে কার্বনিল গ্রুপ। অ্যালডিহাইড কিটোনের আরেকটা নাম আছে, নাম হচ্ছে কার্বনিল গ্রুপ। সো মাথায় রাখবো, যেটা অ্যালডিহাইড কিটোন এটার আরেকটা নাম হচ্ছে আমাদের কার্বনিল গ্রুপ। সো আমরা নাম দিলাম কার্বনিল গ্রুপ। সো এই যে আমাদের কার্বনিল গ্রুপ আছে, কার্বনিল গ্রুপকে কার্বন ডাবল বন্ড অক্সিজেন এভাবে চিহ্নিত করা হয়, যেখানে কার্বনের দুই হাতে ফাঁকা থাকে। কার্বন ডাবল বন্ড অক্সিজেন, কার্বনের দুই হাতে ফাঁকা থাকে। যদি আমরা এই কার্বনের দুই হাতেই হাইড্রোজেন দিই, তখন আমাদের এখান থেকে তৈরি হয় HCHO, যেটাকে বলা হচ্ছে ফর্মালডিহাইড। যদি আমাদের এই কার্বন ডাবল বন্ড অক্সিজেনের এক হাতে হাইড্রোজেন, এক হাতে আর থাকে, তখন আমাদের তৈরি হয় RCHO, যেটাকে আমরা বলি অ্যালডিহাইড। তাহলে দেখো, এটা হচ্ছে ফর্মালডিহাইড, এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, যেটাকে আমরা ফর্মালডিহাইড বলি। প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, যেটাকে আমরা ফর্মালডিহাইড বলি। এটা হচ্ছে সবচেয়ে ছোট অ্যালডিহাইড। এরপরে যে অ্যালডিহাইডটা পাইলাম, এটা অ্যালডিহাইড বাট উচ্চ শ্রেণীর অ্যালডিহাইড, মানে ফর্মালডিহাইডের চেয়ে বড়। এরপরে আমরা ভালো করে খেয়াল করো, কার্বন ডাবল বন্ড অক্সিজেনের দুই হাতে, এই হাতে একটা আর, এই হাতে একটা আর নিলাম, এইটা তৈরি করে কিটোন। এটা কি? RCOR, দ্যাট ইজ কিটোন। কিটোন। সো এইটা হচ্ছে আমাদের কিটোন। তাহলে আমরা দেখো, ফর্মালডিহাইড, অ্যালডিহাইড, কিটোন তিনটা শ্রেণী পাচ্ছি। ফর্মালডিহাইড নাম্বার 1, ঠিক আছে? তারপর কি? অ্যালডিহাইড, তারপর কি? কিটোন। এই তিনটা শ্রেণী পাচ্ছি। আমরা যখনই অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া করব, আমরা এই তিন শ্রেণীর যৌগের বিক্রিয়ায় সবসময় পাবো।
এর ভিতরে সবসময় মাথায় রাখবো সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে ফর্মালডিহাইড, সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে ফর্মালডিহাইড, মানে সবচেয়ে বেশি বিক্রিয়া করে। তার মানে সক্রিয়তার ক্রমে ফর্মালডিহাইড সবচেয়ে আগায়, ফর্মালডিহাইড সবচেয়ে আগায়। সক্রিয়তার ক্রম যদি আমি দেখি, ফর্মালডিহাইড সবচেয়ে আগায়, তার চেয়ে একটু কম হচ্ছে অ্যালডিহাইড, তার চেয়ে আরো কম হচ্ছে কিটোন। সো যদি বিক্রিয়াতে কে কম বিক্রিয়া করে এটা আমাদের কখনো প্রশ্ন করে, তাহলে সবচেয়ে কম বিক্রিয়া করে কে? কিটোন। সবচেয়ে বেশি বিক্রিয়া করে কে? অ্যালডিহাইড। এগুলোর ব্যাখ্যা আছে কেন সবচেয়ে বেশি বিক্রিয়া হয়, কেন সবচেয়ে কম বিক্রিয়া হয়, বাট এটা একটু কম লাগে, এটা অতটাও প্রয়োজনীয় না, এই জন্য আমরা এইটাতে ফোকাস কম করলাম। এইটা তোমার তখন লাগবে যখন তুমি ডিপ অর্গানিক কেমিস্ট্রি আন্ডারস্ট্যান্ডিং এ যাবা, বাট আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ লাগে না। এই যে লাইনটা লিখে দিলাম এইটুকু হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য মনে রাখলেই হচ্ছে, এমসিকিউ এর জন্য মনে রাখলেই হচ্ছে, যদি কখনো আসে তাহলে তুমি এটা ব্যবহার করতে পারবা। এবার আসো আমাদের সবচেয়ে প্রয়োজনীয় যে বিক্রিয়াগুলা সেগুলো দেখতে হবে। প্রথমেই দেখো আমাদের প্রয়োজনীয় বিক্রিয়ার ভিতরে তোমার হচ্ছে অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতিতে আসো, বলছে অ্যালকোহলের জারণ থেকে অ্যালডিহাইড প্রস্তুতি। তো আমরা অ্যালডিহাইড কিটোন এগুলা প্রস্তুত করতে পারবো, তার ভিতরে একটা উপায় হচ্ছে অ্যালকোহলের জারণ থেকে। অ্যালকোহলের জারণ মানে কি? অ্যালকোহলের জারণ মানে আমরা ROH নিব। ROH মানেই হচ্ছে আমাদের অ্যালকোহল, খেয়াল করো, ROH মানে হচ্ছে আমাদের অ্যালকোহল। এই অ্যালকোহলকে জারণ করতে হবে, জারণ করার মানে হচ্ছে এখানে জায়মান অক্সিজেন লাগবে। জারণ করার মানে কি? জারণ করার মানে হচ্ছে জায়মান অক্সিজেন লাগবে। এই জায়মান অক্সিজেনের উপস্থিতিতে যদি আমি জারণ করতে চাই, ডেফিনেটলি আমার জারক লাগবে। জারক হিসেবে ধরো আমি K2Cr2O7 নিলাম, সাথে সাথে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম, এই দুইটা হচ্ছে আমার জারক। ক্ষারীয় মাধ্যমে K2Cr2O7 নিলে এখান থেকে আমার জায়মান অক্সিজেন তৈরি হয়, এইটা হচ্ছে শক্তিশালী জারক। এই শক্তিশালী জারক জায়মান অক্সিজেন যেটা তৈরি করছে, এইটা তোমার অ্যালকোহলকে জারণ করে তোমার RCHO অ্যালডিহাইডে রূপান্তর করে। কিসে রূপান্তর করে? RCHO অ্যালডিহাইডে। তো এই যে বিক্রিয়াটা, এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। কিসের জারণ? অ্যালকোহলের জারণ। কিসের জারণ? অ্যালকোহলের জারণ। ওকে, তো আমি একটা যদি নর্মাল অ্যালকোহলের জারণ দেখি, সাপোজ ধরো CH3CH2OH, এটা একটা নর্মাল অ্যালকোহল। একে আমি যদি সেম ভাবে জারণ করি, এই সেম ভাবে জারণের সময় আমি চাইলে এই K2Cr2O7 এর পরিবর্তে অন্য কোনো জারক নিতে পারবো। যেমন ধরো শক্তিশালী জারক হিসেবে KMnO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, চাইলে আমি এটাও নিতে পারবো। KMnO4 মানে কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড দুইটা বিক্রিয়া করে দেখো আমার জায়মান অক্সিজেন তৈরি করছে। এই জায়মান অক্সিজেন যখন এখানে এসে অ্যাটাক করলে দেখো CH3CHO অ্যালডিহাইড তৈরি করলো। সম্ভব। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি অ্যালকোহলের জারণ থেকে সবসময় কি অ্যালডিহাইডই পাবো, অন্য কিছু কি পাবো না? উত্তর হচ্ছে আমি অন্য কিছু পাইতে পারি, আমি কিটোনও পাইতে পারি। কিটোন পাইতে গেলে আমাকে জাস্ট একটু চেঞ্জ করা লাগবে। এই অ্যালকোহলের OH-টা 1 ডিগ্রি জায়গায় আমাকে 2 ডিগ্রিতে কনভার্ট করা লাগবে, তাহলেই হয়ে যাবে। কিভাবে? খেয়াল করো, আমরা ধরো একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল নিলাম, CH3CH বন্ড CH3, এই জায়গায় যদি আমি OH রাখি, খেয়াল করো এই জায়গায় যদি OH রাখি, তাহলে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে ভাইয়া 2 ডিগ্রি অ্যালকোহল, তাই না? এই যৌগটার নাম কি? 2 ডিগ্রি অ্যালকোহল। অ্যালকোহলের OH যেই কার্বন আছে, সেই কার্বনের দুই সাইডে দুইটা R আছে। এখন যদি আমি একে জারণ করি, একে জারণ মানে কি? O দিয়ে জারণ করা, তাহলে আবারও আমাকে শক্তিশালী জারক নিতে হবে। আমি KMnO4 নিতে পারি বা K2Cr2O7 সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারি। দুইটা মিলে যখন আমি বিক্রিয়া করাবো, তখন এই জায়মান অক্সিজেন যেটা আছে এটা এখানে এসে বিক্রিয়া করবে। তো এখানে এসে বিক্রিয়া করলে জায়মান অক্সিজেন বিক্রিয়া করে এই অংশ থেকে পানি অপসারণ করে মাঝখানে বসে যাবে, বসে যে CH3CO CH3 এটা রূপান্তর করবে। প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি অ্যালকোহলের জারণ থেকে যে অ্যালডিহাইড কিটোন তৈরি করা শেখালেন, এটা কতটা গুরুত্বপূর্ণ? উত্তর হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এই বিক্রিয়াগুলো ভালো করে শিখে রাখো, কাজে দিবে। তুমি দেখবা যখন তুমি এটা তুমি নর্মালি হচ্ছে সিকিউতে পাবা না, এমসিকিউতেও নর্মালি পাবা না, বাট তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখন দেখবা অ্যাডমিশন টেস্টে কোথাও না কোথাও এই জায়গাগুলো তোমার কাজে লাগতেছে। সো এইগুলা তোমাকে একটু আন্ডারস্ট্যান্ডিং এ রাখতে হবে, শিখে রাখতে হবে, যাতে যখন তুমি অ্যাডমিশন টেস্টে যাবা ওই মোমেন্টে যে তুমি এটা 100% ইউজ করতে পারো। সো এখান থেকে তোমার অ্যালডিহাইড কিটোন থেকে আমি জাস্ট তোমাকে দুইটা বিক্রিয়া শেখাবো, একটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া আর একটা হচ্ছে তোমার অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। এই দুইটা থেকেই তুমি বোর্ডে পেয়ে যাবা। টোটাল জৈব যৌগ থেকে তুমি টোটাল জৈব যৌগের 12টা ক্লাসে পড়লা না, এই 12টা ক্লাসে পড়ার পর আমি তোমাকে জাস্ট 10টা টপিক দিব এবং বলবো ভাই এই 10টা টপিক তুমি শিখে যাও, তুমি ওর ভিতর থেকেই কমন পাবা, কারণ এর বাইরে প্রশ্ন হয় না।
প্রশ্ন যদি নর্মাল প্রশ্ন করে, স্ট্যান্ডার্ড করে, এর বাইরে থেকে হয় না। দুই একবার যদি কঠিন করে সেটা এক্সেপশনাল কেস, বাট ওইটা হচ্ছে এক্সেপশন কেসে হয়। সো ওইটা আমরা বাদ দিলাম। আমরা নর্মাল কেসে আমি তোমাকে 10টা টপিক বলে দিলে ওই 10টা থেকেই তুমি কমন পাবা। বাট আমরা যখন শিখবো, শেখার সময় অন্তত এই জিনিসপত্রগুলো ভালো করে শিখতে হবে, ঠিক আছে? সো অন্তত এই জিনিসপত্রগুলো ভালো করে দেখে যেতে হবে। তো আমরা এখানে দেখলাম অ্যালকোহলের জারণটা কিভাবে হয়। এবার খেয়াল করো, আমাদের পরবর্তীতে আরেকটা বিক্রিয়া হচ্ছে অ্যালকাইনের পানি যোজন। আরেকটা বিক্রিয়া কি? আরেকটা বিক্রিয়া হচ্ছে অ্যালকাইনের পানি যোজন। সো অ্যালকাইনের পানি যোজন যে বিক্রিয়াটা, এটা যদি একটু বোঝার চেষ্টা করি, এটা কিভাবে হয়। অ্যালকাইন মানে হচ্ছে CH ট্রিপল বন্ড CH, দ্যাট ইজ অ্যালকাইন। CH ট্রিপল বন্ড CH। এবার এই যে অ্যালকাইন অংশটা নিলাম না, এই অ্যালকাইনে পানি যোজন মানে এর সাথে আমাদের পানি যোগ করতে হবে। তো এই যে অ্যালকাইন অংশটা নিলাম, এখানে পানি যোগ করতে গেলে আমাদের একটা স্পেসিফিক, খেয়াল করো, স্পেসিফিক বিক্রিয়ার প্রভাবক লাগবে। সেটা কি? 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 আর হচ্ছে আমাদের 2% HgSO4। সো 20% সালফিউরিক অ্যাসিড, 2% HgSO4, এই অংশটা আমাদের লাগবে। তো দেখো, একটা হচ্ছে মার্কিউরিক অ্যাসিড, মার্কিউরিক সালফেট, আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। মার্কিউরিক সালফেট এবং সালফিউরিক অ্যাসিড, এই দুইটা পার্ট, দুইটার কম্বিনেশনে, মার্কিউরিক অ্যাসিড এবং মার্কিউরিক সালফেট এবং সালফিউরিক অ্যাসিড দুইটার কম্বিনেশনে আমরা যদি এখানে এখন পানি যোজন করি, তাহলে কি ঘটবে জানো? এই জায়গায় ডাবল বন্ড ভেঙে যাবে। ভেঙে যে একটা হাইড্রোজেন এদিকে ঢুকবে আর একটা OH এদিকে ঢুকবে। আমি ঢোকাই, দেখলে বুঝতে পারবা। দেখো, কার্বন ডাবল বন্ড, কার্বন, এটা আসলো। এদিকে আমাদের একটা হাইড্রোজেন গেল, এদিকে OH গেল। বাট এটা কি আমাদের অ্যালডিহাইড কিটোনে কিছু হয়েছে? উত্তর হচ্ছে হয় নাই। তাহলে এর পরের ধাপে কি ঘটবে ভাইয়া? এর পরের ধাপে এই জায়গাতে পুনর্বিন্যাস হয়। পুনর্বিন্যাস মানে নতুন করে এই যৌগটা সাজানো হয়। এই যৌগটা নতুন করে সাজানো হয়। সাজানো কিভাবে হয়? এই জায়গায় ডাবল বন্ড ভেঙে যায়। ভেঙে যে এই ডাবল বন্ড ভেঙে যে এই জায়গা থেকে একটা হাইড্রোজেন এই সাইডে চলে আসে, আর এই দিকে হাত ডাবল বন্ড তৈরি করে অক্সিজেনের সাথে। তো এই হাইড্রোজেন এদিকে চলে আসলে আমাদের রেজাল্ট থাকে হচ্ছে CH3CHO। CH3CHO, বুঝতে পারছি? সো এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। তাহলে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, কিভাবে করলাম আবার বলি। অ্যালকাইনের পানি যোজন করলাম। প্রথমে আমরা অ্যালকাইন নিলাম, মানে ইথাইন নিলাম। সেই ইথাইনকে আমরা এখানে কি করলাম? পানি সংযোজন করাইলাম। পানি সংযোজন করানোর সময় আমাদের মাস্ট দুইটা প্রভাবক লাগবে। একটা হচ্ছে 2% মার্কিউরিক সালফেট, আর একটা হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড। দুইটা জিনিসের কম্বিনেশনে পানিটা সংযোজন হবে। সংযোজনটা কি? এই জায়গায় ডাবল বন্ড ভাঙবে, এদিকে একটা OH বসে যাবে, এদিকে একটা H বসে যাবে। বাট বসে যাওয়ার পর এখানে যে যৌগটা তৈরি হচ্ছে সেটা আসলে অ্যালডিহাইড কিটোনের ভিতরে পড়ে না। যেহেতু অ্যালডিহাইড কিটোনের ভিতরে পড়ে না, তাহলে আমাদের কি করা লাগবে? এইটাকে পুনর্বিন্যাসিত করে তোমার সুন্দর মতো যৌগ তৈরি করা লাগবে। সো এটাকে আমরা পুনর্বিন্যাসিত করব। পুনর্বিন্যাসিত করলে CH3CHO আসতেছে। কি আসতেছে? CH3CHO। এই যে CH3CHO আসলো, এইটার মাধ্যমে আমরা দেখো অ্যালকাইনের পানি যোজন করে অ্যালডিহাইড পেয়ে গেলাম। বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমে শিখলাম অ্যালকোহলের জারণ থেকে কিভাবে বের করে, তারপরে শিখলাম অ্যালকাইনের পানি সংযোজন বা পানি যোজন থেকে কিভাবে বের করে। খুব চমৎকার দুইটা বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়া লিখে লিখে বারবার প্র্যাকটিস করবা। তাহলে এখানে আমি যদি আরেকবার এই টোটাল পেজটা ওভারভিউ করি, আমরা প্রথমে দেখলাম অ্যালডিহাইড কিটোন আসলে কার্বনিল গ্রুপের মধ্যে পড়ে। কার্বনিল গ্রুপ মানে হচ্ছে কার্বন ডাবল বন্ড, দুইটা হাত ফাঁকা থাকবে। এক হাতে যদি হাইড্রোজেন, এক হাতে যদি আর বসে তখন সেটা কিটোন। দুই হাতে হাইড্রোজেন বসলে অ্যালডিহাইড, দুই হাতে দুইটা আর বসলে এটা হচ্ছে অ্যালডিহাইড, আর দুই হাতে দুইটা আর বসলে কিটোন। এই যে তিন শ্রেণীর পাইলাম, এই তিন শ্রেণীর ভিতরে এইটা হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, এটা মধ্যম সক্রিয়, আর এটা হচ্ছে একদম কম সক্রিয়। সো সবচেয়ে বেশি বিক্রিয়া কে দেয়? ফর্মালডিহাইড দেয়। যদি তোমাকে প্রশ্ন করে নিচের কোন যৌগটি সবচেয়ে বিক্রিয়াতে আগ্রহী, তাহলে তুমি লিখবা ফর্মালডিহাইড। এরপরে আমরা এই দুইটা বিক্রিয়া দেখলাম। ওকে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার? যারা যারা ক্লাসে আসো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানাও ইয়েস ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, ইয়েস ভাইয়া ক্লিয়ার বলো, তাহলে আমরা হচ্ছে পরবর্তী অংশে যাইতে পারবো। এরপরে দেখো, আমরা যদি পরের পার্টে যাই, পরের পার্টে আমাদের আছে হচ্ছে রোজেমন্ড বিজারণ। পরের পার্টে কি আছে? রোজেমন্ড বিজারণ আছে। সো রোজেমন্ড বিজারণ অলরেডি আমরা দেখছি, তাই না? অলরেডি আমরা শিখেছিলাম। রোজেমন্ড বিজারণ করতে গেলে আমাদের ক্রোমাইল ক্লোরাইড বা সামথিং লাইট, এই যে ইয়াটা নেওয়া লাগে। রোজেমন্ড বিজারণে কি লাগে আমাদের? ক্রোমাইল ক্লোরাইড লাগে। ক্রোমাইল ক্লোরাইড না, আমি ভুল বলতেছি, অ্যাসিড ক্লোরাইড লাগে। অ্যাসিড ক্লোরাইড, এই যে যৌগটা, এটা হচ্ছে অ্যাসিড থেকে OH কে বাদ দিয়ে আমরা ক্লোরিন বসাইছি।
অ্যাসিড মানে কি ছিল? অ্যাসিড মানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড ছিল, RCOOH। এই কার্বক্সিলিক অ্যাসিডের OH কে বাদ দিয়ে সেখানে আমরা ক্লোরিন বসাইছি। সো কার্বক্সিলিক অ্যাসিডের OH কে বাদ দিয়ে ক্লোরিন বসাইলে এটাকে আমাদের বলবে হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। এই অ্যাসিড ক্লোরাইডকে এখন আমরা রোজেমন্ড বিজারণ যখন করব তখন এখানে বেসিক্যালি হাইড্রোজেন সংযোজন হবে। কি সংযোজন হবে? হাইড্রোজেন সংযোজন। এই হাইড্রোজেন সংযোজন ভাইয়া আমাদের ঘটবে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে। এই হাইড্রোজেন সংযোজন আমাদের কিসে ঘটবে? প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে। সো প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে তুমি যদি হাইড্রোজেন সংযোজন করো তাহলে এখান থেকে আমরা তৈরি করতে পারছি হচ্ছে রোজেমন্ড বিজারণে সামথিং কিছু একটা। এখন ঘটনা কি ঘটবে বলো? এখান থেকে ঘটনা যেটা ঘটবে আমার তৈরি করতে হবে কি? অ্যালডিহাইড। খুব সিম্পল। এই যে হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেন একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের সাথে এই ক্লোরিন বিক্রিয়া করলে দেখো হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করে। আরেকটা হাইড্রোজেন এখানে সরাসরি ঢুকে যায়, ঢুকে যে RCHO গঠন করে। এই হলো আমাদের রোজেমন্ড বিজারণের দুইটা পার্ট। বুঝতে পারছো? তাহলে রোজেমন্ড বিজারণের মাধ্যমে আমরা হাইড্রোজেন সংযোজন করলাম, করে তোমার অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরি করলাম। অ্যাসিড ক্লোরাইড থেকে কি তৈরি করলাম? অ্যালডিহাইড তৈরি করলাম। এই যে বিক্রিয়াটা খুব নরমাল বিক্রিয়া মনে হইতেছে, তাই না? বাট এটা এমসিকিউতে আসার মতো একটা বিক্রিয়া। কোথায় আসবে? এমসিকিউতে। এমসিকিউতে আসবে কোথায়? এইচএসসিতে। এইচএসসিতেও আসবে, আবার তুমি অ্যাডমিশন টেস্টেও পাবা। সো এইচএসসি প্লাস অ্যাডমিশন উভয় জায়গার জন্য এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেটা তুমি মাথার ভিতর ঢুকায় রাখবা যে রোজেমন্ড বিজারণটা আসলে ঘটছে কিভাবে। এরপরে আসো আরেকটা নামধারী বিক্রিয়া আসে আমাদের, এইটা হচ্ছে ইটার্ড বিক্রিয়া। নাম শুনছো আগে কখনো? ইটার্ড বিক্রিয়া। বিক্রিয়ার নাম কি? বিক্রিয়ার নাম হচ্ছে ইটার্ড বিক্রিয়া। ইটার্ড বিক্রিয়াতে ঘটনা কি ঘটে? ইটার্ড বিক্রিয়াতে বেসিক্যালি আমাদের ঘটনা ঘটে হচ্ছে মিথাইল গ্রুপ CHO গ্রুপে রূপান্তর হয়। আবার বলি, মিথাইল গ্রুপ CHO গ্রুপে রূপান্তর হয়। সো কোথাও যদি মিথাইল গ্রুপ থাকে সেটাকে CHO গ্রুপে রূপান্তর করে হচ্ছে ইটার্ড বিক্রিয়া। মানে ধরো আমাদের কাছে বেনজিন আছে, কি আছে? বেনজিন। বেনজিনের উপরে CH3 আছে, তখন এই যৌগটার নাম কি বলতো? তোমাদের অলরেডি শেখাইছি, তোমরা জানো। এই যৌগটার নাম হচ্ছে তখন টলুইন। তো খেয়াল করো, বেনজিনের উপর যদি CH3 থাকে এটাকে বলা হচ্ছে টলুইন। তো আমরা বেনজিনের উপর CH3 নিব, এটা হচ্ছে টলুইন। এখন যদি আমি এইটাকে জারণ করি, জারণ করার জন্য আমাদের তোমার হচ্ছে ক্রোমাইল ক্লোরাইড নিতে হবে। কিভাবে ক্রোমাইল ক্লোরাইড নিব? দেখো, CrO2Cl2 এটা হচ্ছে ক্রোমাইল ক্লোরাইড। এই CrO2Cl2 এটাকে আমি যদি CCl4 কার্বন টেট্রাক্লোরাইড দ্রবণের উপস্থিতিতে বিক্রিয়া করাই, আবার বলি, ক্রোমাইল ক্লোরাইড CrO2Cl2 কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে এখানে যদি আমি বিক্রিয়া করাই তাহলে এই CH3 জারিত হয়ে CHO তে রূপান্তর হবে। তাহলে বেনজিনের উপরে যে CH3 পার্টটা আছে, এই বেনজিনের উপর CH3 পার্ট জারিত হয়ে CHO তে রূপান্তর হবে। ঠিক আছে? CHO তে রূপান্তর হবে। তো এখানে খেয়াল করো, CH3 তে আমি CHO রূপান্তর করলাম না? এই যে বিক্রিয়া, এইটাকেই বলে হচ্ছে ইটার্ড বিক্রিয়া। এটা হচ্ছে বিজ্ঞানী ইটার্ড করছে, এই জন্য তার নাম অনুসারে এইটাকে আমরা বলতেছি হচ্ছে ইটার্ড বিক্রিয়া। দ্যাটস ইট। এটা কি? এটা হচ্ছে আমাদের ইটার্ড বিক্রিয়া। তাহলে চিন্তা করো ব্যাপারটা কি? ব্যাপারটা হইতেছে, আবার বলি, খুব সিম্পল। আমরা এখানে দেখতেছি রোজেমন্ড বিজারণ, তারপরে দেখতেছি হচ্ছে ইটার্ড বিক্রিয়া। রোজেমন্ড বিজারণে আমরা টোটাল নিছি কি? রোজেমন্ড বিজারণে আমরা তোমার অ্যাসিডের জাতককে প্রতিস্থাপন করে অ্যাসিড ক্লোরাইড নিছি। অ্যাসিড ক্লোরাইডকে আমরা হাইড্রোজেন সংযোজন করছি বা বিজারণ করছি প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে। যখন আমরা প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে অ্যাসিড ক্লোরাইডকে চারণ করব বা হাইড্রোজেন সংযোজন করব, তখন এই জায়গাতে আমাদের অ্যালডিহাইড তৈরি হবে। এইটাকে বলবো হচ্ছে রোজেমন্ড বিজারণ। ঠিক আছে? আর যদি আমরা এই সেম বিক্রিয়াতে মিথাইল গ্রুপকে অ্যালডিহাইড গ্রুপে রূপান্তর করি এবং সেই জায়গাতে আমরা ক্রোমাইল ক্লোরাইড CCl4 এটা ব্যবহার করি, তখন আমরা এই যে বিক্রিয়া এটাকে বলতে পারবো ইটার্ড বিক্রিয়া। দুইটা দুই রকম। ক্লিয়ার হয়েছে? আন্ডারস্ট্যান্ডিং আসছে? তো চলো আমরা এই পর্যন্ত ক্লিয়ার করতে পারছি আশা করি। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার যদি হয়, আচ্ছা যারা আসো লাইনে তারা একটু কমেন্ট করে বুঝছো কিনা। ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, পরের পার্টে আসবো। পরের পার্টে আমরা দেখব আমাদের দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। একটা হচ্ছে ব্রাডির বিকারক, তার সাথে বিক্রিয়া, আর একটা হচ্ছে টলেন বিকারকের সাথে বিক্রিয়া। ঠিক আছে? সো আমাদের অ্যালডিহাইড কিটোন প্রথমত ব্রাডির বিকারকের সাথে বিক্রিয়া করে। ব্রাডির বিকারক। এখন প্রশ্ন হচ্ছে ভাই, ব্রাডির বিকারক এই জিনিসটা কি? আগে আমাদের এটা মুখস্থ করতে হবে যে ব্রাডির বিকারক কি।
খেয়াল করো, একটা বিকারকের নাম লিখে নাও 2,4-DNPH, এইটাকে বলা হচ্ছে ব্রাডির বিকারক। এই বিকারকটার নাম কি? এই বিকারকটার নাম হচ্ছে ব্রাডির বিকারক। তো 2,4-DNPH এটাকে আমাদের ব্রাডির বিকারক বলে। এই 2,4-DNPH এটার পূর্ণ নাম কি? পূর্ণ নাম হচ্ছে 2,4-ডাইনাইট্রো, খেয়াল করো, 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। ঠিক আছে, তো খেয়াল করো 2,4, ডি তে ডাই, এন তে নাইট্রো, পি তে ফিনাইল, এইচ তে হাইড্রাজিন, 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। এইটা হচ্ছে আমাদের ব্রাডির বিকারকের পূর্ণরূপ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে ব্রাডির বিকারকের পূর্ণরূপ দেখলাম, ব্রাডির বিকারকের পূর্ণরূপটা আমাকে একটু লেখা শেখান তো, বা ব্রাডির বিকারকটা লেখা শেখান তো। উত্তর হচ্ছে ইয়েস, শেখানো সম্ভব। খেয়াল করো, এই যে ফিনাইল পার্টটা আছে না, যখনই তুমি ফিনাইল শুনবা তখন তুমি একটা বেনজিন আঁকবা। কি আঁকবা? বেনজিন আঁকবা। আচ্ছা, বেনজিন আঁকছো, এবার এই জায়গাতে কি আছে? হাইড্রাজিন লেখা আছে। সবসময় মাথায় রাখবা, যদি আমরা কখনো NH2 বন্ড NH2 পাই, এই জিনিসটাকে বলা হচ্ছে হাইড্রাজিন। হাইড্রাজিন কাকে বলে? NH2 বন্ড NH2 কে হাইড্রাজিন বলে। সো এই ফিনাইলের সাথে আমরা হাইড্রাজিন যদি যুক্ত করি, তাহলে আমাদের NH2 বন্ড NH এই পার্টটা আসবে, এখানে যুক্ত হবে। কেন? কারণ এই জায়গার একটা হাইড্রোজেন উঠে যে সেটা বেনজিনের সাথে অ্যাড হয়ে যাবে। সো আমরা এখানে NH2 বন্ড NH2 পাবো। আবার দেখাও, NH2 বন্ড NH বেনজিনের সাথে যুক্ত হয়েছে, এটাকে আমরা পাচ্ছি হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। তাহলে খেয়াল করো, 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্রাডির বিকারক। এই ব্রাডির বিকারকের পূর্ণরূপ বোঝার পর এখন আমি এই ওয়ার্ডটা থেকে সংকেত লেখা শিখতেছি। প্রথমে আমি ফিনাইল লেখা শিখলাম, ফিনাইল মানে বেনজিন, বেনজিনের উপর হাইড্রাজিন মানে NH2 বন্ড NH থাকবে। NH2 বন্ড NH2 হচ্ছে আমাদের মেইন কাহিনী। এবার এটাকে যদি আমি 1 নাম্বার কার্বন ধরি, তাহলে এটা আসবে 2 নাম্বার, এটা আসবে 3 নাম্বার, এটা আসবে 4 নাম্বার, তাই না? এবার খেয়াল করো, 2,4-ডাইনাইট্রো বলছে, নাইট্রো মানে হচ্ছে NO2, তাহলে 2 নাম্বারে আমাদের একটা নাইট্রো মূলক বসবে, আর 4 নাম্বারে একটা হচ্ছে নাইট্রো মূলক বসবে। এই হচ্ছে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিনের সংকেত। এটা কি? এটা হচ্ছে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিনের সংকেত। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিনের সংকেত যেটা লেখা শেখাইলেন, এইটা আমার কোন কাজে লাগবে? উত্তর হচ্ছে এটা কাজে লাগবে। দেখো, আমরা এখানে ইয়াটা বাদ দিই, টলেন বিকারকটা এখানে না পড়ি, টলেন বিকারকটা এখানে না পড়ি, টলেন বিকারক বাদ দিয়ে আমরা এখানে এইটা দিয়েই কাজ করি। খেয়াল করো, আমরা এই যে অংশটা দেখলাম না, এই অংশের সাথে আমি যদি এখন একটা অ্যালডিহাইডের বিক্রিয়া করাই, খেয়াল করো, অ্যালডিহাইড মানে কি? CH3 CHO, দ্যাট ইজ অ্যালডিহাইড। এইটার সাথে আমি এখন একটা ব্রাডির বিকারক বা 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজিনের বিক্রিয়া করাবো। কিভাবে করতে পারবো? খুব সিম্পল, প্রথমে NH2 নিলাম, তারপরে NH নিলাম, তারপর বন্ড এইভাবে লিখলাম। এবার খেয়াল করো, এখানে NO2, এখানে আমাদের NO2 থাকে। তাহলে দেখো, এই টোটাল অংশটা এই বেনজিনের সাথে এখন বিক্রিয়া করতে পারে। এখন এই টোটাল অংশটা বেনজিনের সাথে যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করার জন্য আমাদের একটা ছোট্ট ঘটনা ঘটবে। ঘটনা কি? এখানে যে অক্সিজেন আছে আর এখানে যে হাইড্রোজেন আছে, দুইটা মিলে এই বিক্রিয়াতে পানি অপসারিত হবে। কি হবে? এখানকার অক্সিজেন আর এখানকার যেই হাইড্রোজেন আছে, দুইটা মিলে এখান থেকে পানি অপসারিত হবে। এখন পানি যদি অপসারিত হয়, তাহলে এই কার্বন এই নাইট্রোজেনের সাথে এখন যে ঠাস করে বসে যাবে, এই কার্বন এই নাইট্রোজেনের সাথে যে ঠাস করে বসে যাবে, বসে গেলে আমাদের এখানে বিক্রিয়া হবে CH3 বন্ড CH ডাবল বন্ড N বন্ড NH, তারপরে খেয়াল করো এখানে আমাদের ওই হাইড্রোজেনের যে পার্ট সেটা। এই জায়গায় তুমি যদি এখন খেয়াল করো, দেখো এই হচ্ছে আমাদের বেনজিনের ওই পার্ট। বুঝতে পারছো? এই অংশটা বিক্রিয়া করে প্রথমে এই পার্টটা ছিল 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন, এইটা যখন বিক্রিয়া করে এই পার্টে রূপান্তর হচ্ছে, তখন এটার নাম হয়ে যাচ্ছে 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন। হাইড্রাজিন থেকে হাইড্রাজোন। এই হাইড্রাজিন থেকে যখন হাইড্রাজোনে রূপান্তর হচ্ছে, তখন এখানে আমাদের বর্ণ পরিবর্তন করে। কি হয়? বর্ণ পরিবর্তন করে। এইটা নরমালি আগে কালারফুল ছিল না, বাট এইটা বিক্রিয়া করার পর এখন হচ্ছে হলুদ বর্ণ ধারণ করে। ঠিক আছে?
হলুদ বর্ণ ধারণ করে। এই হলুদ বর্ণ দেখে বোঝা যায় যে আমাদের এই 2,4-DNPH বা ব্রাডির বিকারক আসলে অ্যালডিহাইডের সাথেই বিক্রিয়া করছে, অ্যালডিহাইডের সাথেই বিক্রিয়া করছে। সো অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে কিনা সেটা আমরা পারবো কিভাবে, আমরা 2,4-DNPH এইটার সাথে বিক্রিয়া করে বুঝতে পারবো। আবার বলি, 2,4-DNPH এটার সাথে বিক্রিয়া করে তারপর আমরা বুঝতে পারবো যে বিক্রিয়া করে কি করে না। ক্লিয়ার হয়েছে জিনিসটা, বুঝাইতে পারছি? সো এই হচ্ছে আমাদের ব্রাডির বিকারকের মেইন কাহিনী, ব্রাডির বিকারকের মেইন কাহিনী। পারবো কিনা বলো, ব্রাডির বিকারকের মেইন কাহিনী। ওকে গ্রেট। এবার আসো, আমাদের এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফেহেলিং দ্রবণ, আরেকটা হচ্ছে টলেন বিকারক। মাথায় রাখবো, ফেহেলিং দ্রবণ, টলেন বিকারক দুইটাই অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণে ব্যবহার হয়। তাহলে ব্যবহার কি, প্রথমে আমরা ব্যবহার লিখব, ব্যবহার, ঠিক আছে, প্রথমে আমরা ব্যবহার লিখব। সো ব্যবহার কি, ব্যবহার হচ্ছে, দূর কাজ করে না কেন, ব্যবহার হচ্ছে অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ, অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ। সো এখানে আমাদের যে ব্যবহার সেটা কি, অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ। প্রথমত আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা যদি ফেহেলিং দ্রবণ, অ্যালডিহাইডের সাথে ফেহেলিং দ্রবণ বিক্রিয়া করাই, অ্যালডিহাইড নিলাম, হ্যাঁ, এইটার সাথে আমরা যদি ফেহেলিং দ্রবণ বিক্রিয়া করাই, ফেহেলিং দ্রবণ বিক্রিয়া করাই, এইটা বিক্রিয়া করে, ঠিক আছে, এটা কি করে, বিক্রিয়া করে। এই বিক্রিয়া করা দেখে আমরা বুঝতে পারি যেখানে অ্যালডিহাইড ছিল, ঠিক আছে। বাট যদি আমরা এইটাই, এই ফেহেলিং দ্রবণটাই কিটোনের সাথে বিক্রিয়া করাই, কিটোনের সাথে বিক্রিয়া করাই ফেহেলিং দ্রবণ, তাহলে এখানে নো রিয়াকশন, আমাদের এখানে কোনো বিক্রিয়া করে না। দেখো আমি সরাসরি তোমাকে বিক্রিয়া দিয়ে দেখাতে পারতাম, বাট বিক্রিয়া দিয়ে দেখানোর আগে তোমাকে এইটা পড়তে হবে। এটা কখনোই তোমার রিটেন কোশ্চেনে দেয় না, এটা সবসময় এমসিকিউতে দেয়। ফেহেলিং দ্রবণ এবং টলেন বিকারক সব সময় এমসিকিউতে পাবা, কখনোই রিটেন কোশ্চেনে পাবা না, ঠিক আছে। সো যেহেতু এমসিকিউতে দেয়, এমসিকিউ ফরম্যাটে আগে তোমাকে ভালো করে শিখতে হবে। এমসিকিউ ফরম্যাটটা কি, যে অ্যালডিহাইডের সাথে ফেহেলিং দ্রবণ বিক্রিয়া করলে বিক্রিয়া করবে, বাট আমরা যদি কিটোনের সাথে ফেহেলিং দ্রবণ বিক্রিয়া করাই তাহলে আমাদের কি বিক্রিয়া করবে না, নো রিয়াকশন। এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে খেয়াল করো, সেম কাহিনী ফর টলেন বিকারক। টলেন বিকারকের জন্য আমরা যদি বিক্রিয়া করাই, আমরা যদি বিক্রিয়া করাই, তাহলে অ্যালডিহাইড নিয়ে যখন আমি বিক্রিয়া করাবো তখন আমাদের টলেন রিয়েজেন্ট যেটা আছে এ কি করবে, বিক্রিয়া করবে। বাট আমি যখন কিটোন নিয়ে বিক্রিয়া করব, কিটোন নিয়ে বিক্রিয়া করব, তখন আমাদের ফেহেলিং সলিউশন যেটা আছে, এই তোমার হচ্ছে টলেন রিয়েজেন্ট যেটা আছে, টলেন রিয়েজেন্ট যেটা আছে এটা কিটোনের সাথে বিক্রিয়া করবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা কি করতে হবে, মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি আমাকে একটু বলেন যে বিক্রিয়াটা কিভাবে হয়। খেয়াল করো, বিক্রিয়াটা হচ্ছে আমাদের টলেন বিকারক হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণ। অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট মানে হচ্ছে তুমি নরমালি সিলভার নাইট্রেট নিলা, এটাকে সিলভার নাইট্রেট বলে, বাট এর মাঝখানে তোমার যেটা হবে অ্যামোনিয়া যুক্ত হবে। তো এখানে ধরো দুইটা অ্যামোনিয়া আছে, সাথে তুমি সিলভার নাইট্রেট নিলা, এইটাকে বলে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণ। এই যে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণ নিলা না, এর সাথে তুমি যদি এখন একটা অ্যালডিহাইড নাও, অ্যালডিহাইড মানে কি, CH3CHO, এই দুইটা মিলে এখন বিক্রিয়া করবে, এই দুইটা মিলে কি করবে, এখন বিক্রিয়া করবে। বিক্রিয়াটা কিভাবে হবে, খুব সিম্পল, এই দুইটা যখন পরস্পরের সাথে বিক্রিয়া করবে তখন এই সিলভার আলাদা হয়ে যে সিলভারের তোমার অদক্ষেপ পড়বে, সিলভারের অদক্ষেপ পড়লে এটাকে বলে সিলভার দর্পণ। এটাকে কি বলে, এইটাকে বলে হচ্ছে সিলভার দর্পণ। এবার অন্যান্য যে পার্ট আছে যেমন এই পার্টটা জারিত হয়ে CH3COONH4 এটা তৈরি করবে, ঠিক আছে, এটা তৈরি করবে। পাশাপাশি এখানে তোমার অ্যামোনিয়া তৈরি হবে। এই যে অংশগুলা তৈরি হলো, এই অংশগুলোর ভিতরে আমরা এই সিলভার দর্পণ দেখে আইডেন্টিফাই করব যে আচ্ছা এখানে টলেন বিকারকের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া ঘটছে, এখানে টলেন বিকারকের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া ঘটছে। এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী। তো আমাদের এই বিক্রিয়া কখনো লাগে না, হ্যাঁ, এই বিক্রিয়া কখনো লাগে না। তুমি সুন্দর মতো যদি প্র্যাকটিস করে করে পড়তে পারো খুবই ভালো, যদি পড়তে না পারো তাতেও কোনো সমস্যা নেই। জাস্ট মাথায় রাখবা যে সিলভারের দর্পণ পড়ে আর ফেহেলিং দ্রবণের নীল বর্ণের দ্রবণ তৈরি হয়,
এটা মাথায় রাখবা। বাট মেইন আইডেন্টিফাই করার জিনিস হচ্ছে যে ফেলিং দ্রবণ অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে, কিটোনের সাথে করে না। টলেন বিকারক অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে, কিটোনের সাথে করে না। এই দুইটা জিনিস হচ্ছে মেইন মনে রাখার বিষয়। ক্লিয়ার করতে পারছি? ক্লিয়ার করতে পারছি। এবার আসো, অ্যালডিহাইড কিটোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। তুমি যদি অ্যালডিহাইড কিটোন থেকে একটা বিক্রিয়া শিখো, সেটা তোমাকে ক্যানিজারো বিক্রিয়া শিখতে হবে। তুমি যদি টোটাল অ্যালডিহাইড কিটোন থেকে একটা বিক্রিয়া ভালো করে শিখো, সেটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া শিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই ক্যানিজারো বিক্রিয়া কি? ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে নামধারী একটা বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া কি? ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে নামধারী একটা বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম আছে এবং এর কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। চলো প্রথমে আমরা এই বিক্রিয়ার শর্ত সম্পর্কে জানি। ক্যানিজারো বিক্রিয়া দিতে গেলে প্রথম কথা, আলফা হাইড্রোজেন বিহীন হতে হয়। কি হতে হয়? আলফা হাইড্রোজেন বিহীন হতে হয়। সো কোথাও যদি আলফা হাইড্রোজেন বিহীন হয়, তাহলে সে ক্যানিজারো বিক্রিয়া দিবে। 2 নাম্বার, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম কার্বনেট এগুলার গাঢ় দ্রবণ থাকতে হয়। ঠিক আছে? 3 নাম্বার পয়েন্ট, এখানে জারণ এবং বিজারণ উভয় ঘটবে। জারণ বিজারণ উভয় ঘটবে। ঠিক আছে? জারণ বিজারণ উভয় ঘটবে। এই যে কয়েকটা শর্ত, এগুলা যদি আমরা জানি, তাহলে আমরা এখন ক্যানিজারো বিক্রিয়া করতে পারবো। প্রথম শর্ত হচ্ছে যে আলফা হাইড্রোজেন বিহীন, এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি এটা আগে বুঝতে হবে। এই কথাটা বুঝলে তুমি এখান থেকে অলমোস্ট 90% এমসিকিউ পারবা। ক্যানিজারো বিক্রিয়া থেকে 90% এমসিকিউ পারবা যদি তুমি শুধুমাত্র এই আলফা হাইড্রোজেন বিহীন এই কথাটা বুঝো। খেয়াল করো, আলফা হাইড্রোজেন বিহীন কথাটার মানে হচ্ছে, আমরা ধরো একটা অ্যালডিহাইড নিলাম। কি নিলাম? একটা অ্যালডিহাইড নিলাম। অ্যালডিহাইডের পাশে যেই কার্বন আছে, এইটা হচ্ছে আমাদের মূলক, আর পাশে যেই কার্বন আছে, এই কার্বনকে আমরা বলি হচ্ছে আলফা কার্বন। কি বলি? এই কার্বনকে আমরা বলি হচ্ছে আলফা কার্বন। তাহলে খেয়াল করো, অ্যালডিহাইড মূলক, তার পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনে আবার হাত আছে না ভাইয়া? হাত আছে। তো এই আলফা কার্বনের যে হাতগুলো আছে, এই আলফা কার্বনের হাতগুলাতে যদি হাইড্রোজেন বিদ্যমান থাকে, তখন এই হাইড্রোজেন গুলাকে আমার বলে হচ্ছে আলফা হাইড্রোজেন। তো যদি এই আলফা হাইড্রোজেন না থাকে, তখন সেটাকে বলি হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন। যেমন ধরো, আমরা যদি এমন দেখি, CHO মূলক আছে, পাশে কার্বন আছে, পাশের কার্বনের 4 হাতে 4টা, এই 3 হাতে 3টা অ্যালকাইল গ্রুপ আছে। তাহলে চিন্তা করো তো, অ্যালডিহাইডের পাশে কার্বন, সেই কার্বনে কোনো হাইড্রোজেন আছে? নাই। তাহলে আলফা হাইড্রোজেন বিহীন। একটা কেস দেখলাম। আরেকটা কেস হচ্ছে, এটা হচ্ছে ধরো আমার অ্যালডিহাইডের মূলক, এটা হচ্ছে মূলকের পাশের কার্বন। এই কার্বনে দেখো 3 হাতে যদি 3টা ক্লোরিন থাকে, বলো তো এই কার্বনে কোনো হাইড্রোজেন আছে? নাই। তাহলে এটাও আমার আলফা হাইড্রোজেন বিহীন। বুঝাইতে পারছি? এটাও কি? এটাও হচ্ছে আমার আলফা হাইড্রোজেন বিহীন। এবার চিন্তা করো, যদি আমাদের কখনো এরকম হয়, এটা হচ্ছে আমার মূলকের পাশে কার্বনই নাই, একটা হাইড্রোজেন আছে, তাহলে এই হাইড্রোজেনকে কি আমি আলফা হাইড্রোজেন বলতে পারবো? উত্তর হচ্ছে না। আলফা কার্বন তৈরি হওয়ার পর সেখানকার হাইড্রোজেনকে আমি আলফা হাইড্রোজেন বলছি। আলফা কার্বন তৈরি হওয়ার পর সেখানকার হাইড্রোজেনকে আমি আলফা হাইড্রোজেন বলছি। সো আলফা কার্বনই যদি না থাকে, তাহলে আলফা হাইড্রোজেন তো নাই। তার মানে এই যৌগটা আমার ক্যানিজারো বিক্রিয়া দেয়, এই যৌগটা আমার ক্যানিজারো বিক্রিয়া দেয়, এই যৌগটা আমার ক্যানিজারো বিক্রিয়া দেয়। কেন দেয়? কারণ এরা সবাই আলফা হাইড্রোজেন বিহীন। কথাটা কি? কথাটা হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন। তাহলে আমাদের এই কথাটাই ফোকাস করতে হবে যে আমরা যখন বিক্রিয়া করব, তখন আলফা হাইড্রোজেন বিহীন হতে হবে। কি হতে হবে? আলফা হাইড্রোজেন বিহীন। আচ্ছা, আমরা এই পর্যন্ত ক্লিয়ারিটি আনতে পারছি যে আলফা হাইড্রোজেন বিহীন জিনিসটা কিভাবে ওয়ার্কআউট করে। ওকে, গ্রেট। এই পর্যন্ত ক্লিয়ারিটির পর এখন আসো আলফা হাইড্রোজেন বিহীন এটা বোঝার পর নেক্সট স্টেজে যে আমরা আরেকটা যৌগ দেখব, যেমন হচ্ছে বেনজিন। বেনজিনের উপরে যদি আমরা CHO রাখি, তখন এইটা কি ক্যানিজারো বিক্রিয়া দেয়? মানে বেনজালডিহাইড, এটা কি ক্যানিজারো বিক্রিয়া দেয়? উত্তর হচ্ছে দেয়। কেন? আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। খেয়াল করো, এই বেনজিনের এই জায়গায় একটা কার্বন আছে। বেনজিনের খেয়াল করো, ভালো করে বোঝার চেষ্টা করবা। বেনজিনের এখানে একটা কার্বন আছে,
এই জায়গাতে একটা কার্বন আছে, দুইটা কার্বন। এবার চিন্তা করো, একটু বোঝার চেষ্টা করবা, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, হাত কি তিনটা? উত্তর হচ্ছে না, কনজুগেশন আছে, এখানে একটা ডাবল বন্ড হওয়ার কথা। তাহলে দেখো ডাবল সিঙ্গেল ডাবল, এখানে একটা সিঙ্গেল, মানে টোটাল এই কার্বনে 4টা হাত। এবার চিন্তা করো, এইটা আমার অ্যালডিহাইড মূলক, এইটা কি? এটা আমার অ্যালডিহাইড মূলক। সেই মূলকের পাশের কার্বন এইটা, এই কার্বনের কোনো হাতে কোনো হাইড্রোজেন নাই, তার মানে এই জায়গাতে আলফা হাইড্রোজেন বিহীন, তাই না? তার মানে আমার এইটাও ক্যানিজারো বিক্রিয়া দিবে, এইটাও ক্যানিজারো বিক্রিয়া দিবে, এইটাও ক্যানিজারো বিক্রিয়া দিবে, এইটাও ক্যানিজারো বিক্রিয়া দিবে। প্রথমে যেই যৌগটা আমি উদাহরণ হিসেবে দেখাইছি শুধুমাত্র এইটা দিবে না, কারণ এখানে আলফা হাইড্রোজেন আছে। কারণ কি? কারণ ক্যানিজারো বিক্রিয়া শর্ত ছিল আলফা হাইড্রোজেন বিহীন হতে হবে। ক্যানিজারো বিক্রিয়া শর্ত কি ছিল? আলফা হাইড্রোজেন বিহীন হতে হবে। আচ্ছা, এই পর্যন্ত যদি আমি বুঝি, এবার আমি কি করব? ক্যানিজারো বিক্রিয়া করাবো। হ্যাঁ, তাহলে ক্যানিজারো বিক্রিয়া করব কিভাবে? খুব সিম্পল। ক্যানিজারো বিক্রিয়া যখন তুমি করবা, তখন যেই যৌগগুলো এরকম আলফা হাইড্রোজেন বিহীন, যেমন HCHO, এর সাথে তুমি গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড নিলা, আরো একটা HCHO নিলা, নিয়ে এখন যদি তুমি বিক্রিয়া করাও, তখন এই গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড প্রথম অংশকে জারণ করবে, পরের অংশকে বিজারণ করবে। তো প্রথম অংশকে জারণ করা মানে কি? অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড তৈরি হয়। কি তৈরি হয়? অ্যাসিড তৈরি হয়। বাট এই অ্যাসিডের ভিতরে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় দ্রবণ আছে। এই গাঢ় দ্রবণ থাকলে সোডিয়াম কি করে? এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ফেলে অ্যাসিড থেকে অ্যাসিডের লবণে রূপান্তর হয়ে যায়। অ্যাসিড থেকে কি হয়? অ্যাসিডের লবণে রূপান্তর হয়ে যায়। আরেকটা যে অ্যালডিহাইড আছে, এইটার কি হবে? বিজারণ। তাহলে খেয়াল করো ভাইয়া, এইটার হবে জারণ, জারণ হলে আর COOH অ্যাসিডে রূপান্তর হবে, আর এইটার হবে বিজারণ হলে তুমি জানো অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহলে রূপান্তর হয়। তাহলে এখান থেকে আমার অ্যালকোহলে রূপান্তর হবে CH3OH। ঠিক আছে, এই হচ্ছে আমার দুইটা পার্ট। আমি যখনই ক্যানিজারো বিক্রিয়া করব, মাথায় রাখবো ক্যানিজারো বিক্রিয়াতে আমার জারণ বিজারণ ঘটে। ঠিক আছে, তাহলে আমি মাথায় রাখি আরেকবার, ক্যানিজারো বিক্রিয়া আমি একটু এভাবে শর্টকাটে দেখাই দিই সুন্দর করে। ক্যানিজারো বিক্রিয়া, ঠিক আছে, ডেফিনেটলি আলফা হাইড্রোজেন বিহীন হতে হবে, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করতে হবে। এই বিক্রিয়ার দুইটা পার্ট, একটা হচ্ছে জারণ পার্ট, জারণ করলে আমি কার্বক্সিলিক অ্যাসিড পাবো, সেই অ্যাসিড থেকে অ্যাসিডের লবণে কনভার্ট হবে। আর একটা পার্ট হচ্ছে বিজারণ পার্ট করলে আমি এখানে কি পাবো বলো তো? কি পাবো? বিজারণ পার্ট করলে আমি অ্যালকোহল পাবো। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ক্যানিজারো বিক্রিয়ার ফরম্যাট। এবার ক্যানিজারো বিক্রিয়ার একটা কমন প্রশ্ন আসে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কমন, সেটা হচ্ছে বেনজালডিহাইডকে ক্যানিজারো বিক্রিয়া করলে কি হয়? বেনজালডিহাইড মানে কি? উপরে CHO আছে, এইটাকে তুমি যদি ক্যানিজারো বিক্রিয়া করো তাহলে কি ঘটে? তো বেনজালডিহাইডকে ক্যানিজারো বিক্রিয়া ধরো তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে করবা। এখন আমরা জানি এই জায়গাতেও সেম কাহিনী ঘটবে, জারণ বিজারণ উভয় ঘটবে। সো উপরে আমাদের যে CHO মূলক আছে, এই CHO মূলককে একবার তুমি যদি জারণ করো, ঠিক আছে, জারণ করলে আমাদের কি তৈরি হবে ভাইয়া? জারণ করলে আমাদের COOH তৈরি হবে। বাট আমরা জানি যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সো হাইড্রোজেন উঠে যে ওখানে কি বসে? Na বসে। হাইড্রোজেন উঠে যে কি বসে? Na বসে। তাহলে দেখো এই অ্যালডিহাইডের CHO এই জায়গাতে আমরা COONA তে রূপান্তর করব। আচ্ছা, একটা পার্ট গেল। সেকেন্ড পার্টের দিকে তাকাও, এইটা থেকে আমি আবার কি তোমার হচ্ছে বিজারণ করব। বিজারণ করলে এটাই আবার কিসে রূপান্তর হবে? অ্যালকোহলে রূপান্তর হলে আমাদের এখানে CH2OH এইটাতে কনভার্ট হয়ে যাবে। তাহলে খেয়াল করো, COONA CH2OH দুইটা পার্টে রূপান্তর হয়ে গেল। তাহলে খেয়াল করো, একটা পাইলাম আমি জারণের ফসল, আরেকটা পাইলাম আমি বিজারণের ফসল। এবার আমাকে বলো এই পর্যন্ত তুমি বুঝছো কিনা? ট্রিক খাটায় শেখাইছি, কিন্তু মাথায় রাখবো কিন্তু যে ক্যানিজারো বিক্রিয়া কারা দিবে, প্রথম কথা কারা দিবে। দুই নাম্বার ব্যাপার হচ্ছে যখন দিবে ভাইয়া তখন কি কি ঘটবে? একবার বিজারণ, একবার জারণ ঘটলে কার্বক্সিলিক অ্যাসিড, বিজারণ ঘটলে অ্যালকোহল। শেষ। জারণ ঘটলে কার্বক্সিলিক অ্যাসিড, বিজারণ ঘটলে অ্যালকোহল। কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যেহেতু আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড এই জিনিসটা ঢুকে যায়, এই জন্য আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা তোমার এই ফরম্যাটটাতে রূপান্তর করতে পারি, লবণ। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। ক্লিয়ার? বোঝাইতে পারছি?
ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হলে এবার আসো আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিক্রিয়াতে আসি। বিক্রিয়ার নাম হচ্ছে অ্যালডল ঘনীভবন। অ্যালডল ঘনীভবন। অ্যালডল ঘনীভবন আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেটা আমাদের ভালো করে শেখা লাগবে। এই বিক্রিয়ারও আমাদের কিছু শর্ত আছে ভাইয়া। কি আছে? শর্ত আছে। নাম্বার 1 শর্ত, এবার আলফা হাইড্রোজেন যুক্ত হতে হবে। যুক্ত হতে হবে। এখন আমরা আলফা হাইড্রোজেন যুক্ত পরমাণুগুলো নিয়ে বিক্রিয়া করব। নাম্বার 2, এখানে আমাদের লঘু লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে বিক্রিয়া করতে হবে। তাহলে দেখো, আলফা হাইড্রোজেন যুক্ত হতে হবে, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে বিক্রিয়া করতে হবে। সো আলফা হাইড্রোজেন যুক্ত লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা জিনিস নিয়ে যদি আমি এখন কাজ করি, এখন আমার বিক্রিয়া কিভাবে হবে খেয়াল করো। যেহেতু আলফা হাইড্রোজেন যুক্ত, এর মানে কি? এর মানে আমার এই যে আমার অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডের আমার পাশের কার্বন, এই কার্বনে আমি ইচ্ছা মতো হাইড্রোজেন নিতে পারবো। এটা দেখো আলফা হাইড্রোজেন যুক্ত, সো এ ক্যানিজারো বিক্রিয়া দেয়। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি ভাইয়া CH3 CH2 CHO এটা ক্যানিজারো বিক্রিয়া দেয়? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া দেয়। এই যে আমাদের অ্যালডিহাইড মূলক, এটা তার পাশের কার্বন, সেই কার্বনে হাইড্রোজেন বিদ্যমান আছে, বিদ্যমান থাকলেই তো ক্যানিজারো বিক্রিয়া দিবে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি ভাইয়া এই যে এটা CH3 CH2 CH2 CHO এই যৌগ ক্যানিজারো বিক্রিয়া দেয়? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া দেয়। এই যৌগ ক্যানিজারো বিক্রিয়া দেয় কারণ পাশের কার্বনে আমাদের হাইড্রোজেন তো বিদ্যমান আছেই। তো যেগুলাতে পাশের কার্বনে, মানে মূলকের পাশের কার্বন বা আলফা কার্বনে হাইড্রোজেন বিদ্যমান আছে, তারা সবাই আমাদের ক্যানিজারো বিক্রিয়া দিবে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এরা সবাই এই ক্যানিজারো না, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। এরা সবাই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিল। প্রশ্ন হচ্ছে ভাইয়া অ্যালডল ঘনীভবন করব কিভাবে? আমি এটার জন্য তোমাকে ট্রিক শেখাবো। ট্রিকটা মাথায় রাখবা। ধরো আমার যদি এরকম বিক্রিয়া দেয় যে CH3 CH2 CHO এটা একটা অ্যালডিহাইড, এইটাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে আমরা কি করব? অ্যালডল ঘনীভবন করব। অ্যালডল ঘনীভবন এইটা যদি তোমাকে করতে বলে, তাহলে এখন তুমি বিক্রিয়াটা করাবা কিভাবে? করানোর জন্য মিল্টন ভাইয়ের একটা স্পেশাল ট্রিক শিখে নাও। আমি আজকে শেখাই যাচ্ছি, এই ট্রিকটা মাথায় রাখবা, তুমি আর কখনো অ্যালডল ঘনীভবন বাদবে না তোমার। ট্রিকটা কি? ট্রিকটা হইতেছে এই যে এখানে আমাদের এই অংশটা আছে না, একটা অ্যালডিহাইড, এইটাকে আমরা দুইটা পার্টে বিভক্ত করব। এটাকে প্রথম আমি নাম্বার 1 পার্টে নিয়ে আসি। নাম্বার 1 পার্ট যেটা, এই পার্টটা, এই পার্টে যখন আমি লিখব, তখন আমি এই অ্যালডিহাইড মূলকটাকে নরমাল অবস্থাতেই লিখব, CH3 CH2 CHO নরমাল অবস্থাতেই লিখব। বা নরমাল অবস্থাতে লেখার সময় এই জায়গায় হাইড্রোজেন রাখবো আর এখানে ডাবল বন্ডের অক্সিজেনটা উপরে রাখবো। প্রথমবার এই কাহিনী করলাম, ঠিক আছে? এবার ঠিক এর পাশেই আমি কি করব, এই যে অ্যালডিহাইডটা আছে এটাকে আরেকবার লিখবো, তবে একটু ভিন্ন ধাঁচে। কি ধাঁচে? প্রথমে আমরা যেটা করব, অ্যালডিহাইড মূলককে লিখে ফেলবো, তারপরে তার পাশের কার্বন দিব। দেওয়ার পরে এই কার্বনে যে হাইড্রোজেনগুলো আছে, যেগুলোকে আমরা আলফা হাইড্রোজেন বলতেছি, একটা হাইড্রোজেনকে উপরে রাখবো আর বাকি হাইড্রোজেনকে বসাই দিব। এর পরে বাকি হাত যেটা আছে, এই হাতকে আমরা নিচে এইভাবে বসাই দিব। তাহলে খেয়াল করো তো, এই যৌগটাই CH3 CH2 CHO এরকম হয়ে গেল না? খেয়াল করো তো, এই জায়গায় বোঝার চেষ্টা করো তো। CH3 CH2 CHO এভাবে যাচ্ছে না? CH3 CH2 CHO CH3 CH2 CHO। তাহলে খেয়াল করো, আমি একই বিক্রিয়ক একবার নরমালি লিখছি, আরেকবার এভাবে ভেঙে লিখছি। একবার নরমাল স্ট্রেট লিখছি, একবার এভাবে ভেঙে লিখছি। এবার প্রশ্ন হচ্ছে ভাই কেন লিখলেন? উত্তর হচ্ছে খুব সিম্পল। এই আলফা হাইড্রোজেন যেটা আছে এইটা অম্লীয়, এটা ডেল প্লাস আকার ধারণ করে। আলফা হাইড্রোজেন অম্লীয়, আর এখানে এই যে অক্সিজেন আছে কার্বনের সাথে, কার্বনিল মূলকে, এটা ক্ষারীয়, এটা হচ্ছে মাইনাস আকার ধারণ করে। ফলে এই হাইড্রোজেনটা এখানে এসে বসে যেতে পারে। এই হাইড্রোজেনটা যদি এখানে এসে বসে, তাহলে এদিকে একটা হাত খুলে এদিকে একটা হাত খুলে, ফলে তারা পরস্পর যুক্ত হয়ে যায়। কিভাবে যুক্ত হয় দেখাচ্ছি তোমাকে। এইটা 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 পরপর বসে যাবে, CH3 CH2, তারপরে CH উপরে খেয়াল করো OH বসবে। CH উপরে কি বসবে? OH বসবে। OH কেন? এই OH সাথে এই H যুক্ত হয়ে গেল। এদিকে যে হাত খুলছে এই হাতের সাথে এই হাত অ্যাডজাস্ট হয়ে যাবে,
এই হাতের সাথে এই হাত অ্যাডজাস্ট হয়ে গেলে এদিকে তুমি CH লিখতে পারবা, CH লিখতে পারবা। এই CH এর নিচে দেখো একটা CH3 আছে, সো নিচে একটা CH3 দিবা, নিচে একটা CH3 দিবা, তার পাশে দেখো বন্ড CHO আছে, তার পাশে তুমি বন্ড CHO দিয়ে ফেললা। এই হচ্ছে তোমার অ্যালডল ঘনীভবন। এবার বলবা ভাই এটাকে অ্যালডল ঘনীভবন কেন বলতেছেন? দেখো দুইটা আলাদা আলাদা অ্যালডিহাইড ছিল, এই দুইটা আলাদা আলাদা অ্যালডিহাইড একত্রিত হয়ে যে একই যৌগের ভিতরে দেখো OH মূলক চলে আসছে, আবার অ্যালডিহাইড মূলক চলে আসছে। এই OH মূলক যেটা আছে এইটাকে বলে অ্যালকোহল, তাই না? অ্যালকোহল। এই যে অ্যালকোহল, অ্যালকোহল নাম থেকে আমি অল নাম নিচ্ছি, আর এখানে যে মূলকটা আছে এই মূলকটা হচ্ছে অ্যালডিহাইড, তাই না? অ্যালডিহাইড। তো এই মূলকটাকে আমরা অ্যাল্ড বলতেছি। দুইটা মিলে কম্বাইন করলে আমাদের অ্যাল্ড প্লাস ওই জায়গা থেকে অল মিলে আমরা বিক্রিয়া করে পাবো হচ্ছে অ্যালডল। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে বিক্রিয়া কি? অ্যাল্ড প্লাস অল মিলে আমরা বিক্রিয়া করে পাবো হচ্ছে অ্যালডল। দ্যাটস ইট, খুব সিম্পল। তাহলে আমরা কি করলাম আরেকবার যদি একটু বলি, আমরা প্রথমে একটা অ্যালডিহাইড নিছি, তার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিছি, দুইটা বিক্রিয়া করে আমরা অ্যালডল ঘনীভবন করব। বাট ঘনীভবন করার জন্য আমাদের স্পেসিফিক শর্ত হচ্ছে যে এইটাকে সুন্দর মতো পাতাইতে পারতে হবে। একবার পাতাইতে পারলে আমি অ্যালডল ঘনীভবন শিখে যেতে পারবো। পাতাবো আমি কিভাবে? প্রথমে নর্মাল যেটা আছে ওটাকে নর্মালি লিখবো, অ্যালডিহাইড মূলকের এই সিওটাকে কার্বন ডাবল বন্ড অক্সিজেন এটাকে আলাদা করে লিখবো। পাশে যখন আমি আরেকটা অ্যালডিহাইড মূলকের এই অংশটা লিখবো, তখন আগে আমি অ্যালডিহাইড মূলক লিখে নিব, মূলকের পাশে যে কার্বন ভাইয়া, মূলকের পাশে যে কার্বন, এইটার পাশের কার্বন লিখলাম। লেখার পরে এই কার্বনের আলফা হাইড্রোজেনকে উপরে লিখে বাকি অংশকে সিকল আকারে নিচে লিখবো। কেন? কারণ আমার বোঝার সুবিধার্থে এই হাইড্রোজেনকে এখানে নিয়ে গেছি, সো এই হাইড্রোজেনকে যদি এখানে নিয়ে যাই, এই হাইড্রোজেনকে যদি এখানে নিয়ে যাই, তাহলে হাইড্রোজেন এখানে গেলে OH হয়, এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো খেয়াল করো এই হাইড্রোজেন ওখানে যে OH হয়েছে এটা অ্যাডজাস্ট হয়েছে, সো এই টোটাল পার্টটা দেখো অ্যাডজাস্ট হয়ে যায়, নতুন একটা যৌগ তৈরি করছে। এই নতুন যৌগ যেটা তৈরি করলো এটাই হচ্ছে আমার অ্যালডল ঘনীভবনে তৈরি হওয়া যৌগ। ক্লিয়ার হয়েছে? বুঝাইতে পারছি? সিম্পল জিনিস। আরেকবার তোমাকে একটা ট্রিক শেখানোর মাধ্যমে দেখাই দিই, আরেকটা তোমাকে ট্রিক শেখানোর মাধ্যমে দেখাই দিই। তো খেয়াল করো অ্যালডল ঘনীভবনে আরেকটা ট্রিক হইতেছে, আমি যদি নরমালি আরেকটা অন্য কোনো হচ্ছে অ্যালডল ঘনীভবন নিবে এরকম কোনো যৌগ নেই, যেমন ধরো CH3 CH2 CH2 CHO, এই যৌগটা নিলাম। তো এই যৌগটা অ্যালডল ঘনীভবন দিবে, এটা আমরা কিভাবে করব? আমি বলছি এটাকে প্রথমবার যখন তুমি লিখবা তখন এই কার্বনের উপর ডাবল বন্ড অক্সিজেন, সাথে আমার হাইড্রোজেন থাকতে হবে। দ্বিতীয়বার যখন তুমি লিখবা, খেয়াল করো দ্বিতীয়বার যখন তুমি লিখবা তখন এই মূলকটাকে আগে লিখতে হবে, মূলকটাকে আগে লিখো, পাশে আমার কার্বনের বন্ড নিলা, এই মূলকের পাশে যে কার্বন, এই কার্বনটা আমার আলফা কার্বন, এই আলফা কার্বনে থাকা হাইড্রোজেনকে একটাকে উপরে লিখলা, একটাকে সাইডে লিখলা, তার পাশে যেই পার্টটা আছে, তার পাশে যে পার্টটা CH2 CH3, এই পার্টটাকে তুমি কি করবা? নিচে লিখবা CH2 CH3। এইবার তুমি কি করবা? এই হাইড্রোজেনটাকে ভাইয়া সরায়ে এখানে ঢুকাই দাও, এই হাইড্রোজেনটাকে সরায় এখানে ঢুকাই দাও। সো এই হাইড্রোজেনকে সরায় যদি এখানে ঢুকাই দাও তাহলে এইটা OH রূপান্তর করবে, OH রূপান্তর করলে ফাইনালি এই টোটাল যৌগ থেকে যে প্রোডাক্ট আসবে CH3 CH2 CH2। এবার খেয়াল করো C উপরে এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন OH বসে গেল, এই হাইড্রোজেন তো আমার এখানে আছেই, বাট এদিকে একটা হাত খুলে গেছে, এই হাতটা কার সাথে যাবে? এর সাথে যাবে, এর সাথে গেলে এখানে আরেকটা CH আসলো, পাশে আমার CHO, বাট এই কার্বনের নিচে তো লেজ ছিল, লেজে কি বসবে? CH2 CH3। ভালো করে খেয়াল করলে দেখবা এই যৌগের ভিতরে আমার অ্যালকোহলও আছে, অ্যালডিহাইডও আছে। এই অ্যালকোহল থেকে আমরা নাম নিব হচ্ছে অল, আর এই অ্যালডিহাইড থেকে আমরা নাম নিব হচ্ছে অ্যাল্ড। দুইটা মিলে এই যৌগটা হচ্ছে আমার সেই অ্যালডল। এই যৌগটা কি? অ্যালডল। এই হচ্ছে একটা ট্রিক, যেই ট্রিকটা ব্যবহার করে তুমি অনায়াসে এখান থেকে ব্যাপারগুলা শেষ করতে পারবা। ঠিক আছে? ব্যাপারগুলা শেষ করতে পারবা। সো এই হচ্ছে আমাদের এখানকার ট্রিক। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার হয়েছে? সো আমরা এই ক্লাসে এর চেয়ে বেশি কিছু আর শিখবো না। আমরা টোটাল অ্যালডল ঘনীভবনের যে শর্তগুলো আছে এগুলো দেখলাম, অ্যালডল ঘনীভবনের ইচ অ্যান্ড এভরিথিং শিখে ফেললাম। তার আগে আমরা ক্যানিজারোর শর্ত দেখলাম, ক্যানিজারোর বিক্রিয়া শিখে ফেললাম। তার আগে যে আমরা মোটামুটি তোমার হচ্ছে যে টলেন বিকারক, ফেহলিং দ্রবণ, এগুলো থেকে MCQ কিভাবে আসে সেটা ট্রিক শিখলাম, বোঝার চেষ্টা করলাম। ঠিক আছে?
চাইলে তুমি টলেন বিকারক, ফেলিং দ্রবণ এটা বিস্তারিত পড়তে পারো, বাট আমি তোমাকে বলবো যে বিস্তারিত অনেকেই মনে রাখতে পারে না। হ্যাঁ, অনেকেই মনে রাখতে পারে না, যেহেতু তুমি প্রথমবার পড়তেছো, প্রথমবারে তোমার এটা কখনোই বিস্তারিত মুখস্থ করার দরকার নেই। তুমি জাস্ট এমসিকিউ ট্রিকটা শিখবা, কারণ তোমার হচ্ছে টলেন এবং ফেলিং থেকে এমসিকিউটাই আসে। ঠিক আছে, এইচএসসি লেভেল অ্যাডমিশন দুই জায়গাতেই খুব রেয়ার এখান থেকে কোন একটা বিক্রিয়া তোমাকে বড় করে ব্যাখ্যামূলক লিখতে বলছে। ব্যাখ্যামূলক প্রশ্ন তোমাকে সবসময় কই থেকে দিবে? সিম্পল, ওজনীকরণ থেকে দিবে, সাইজেব থেকে দিবে, মার্কনিকভ থেকে দিবে, বেনজিন থেকে দিবে, নাইট্রেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এই যে বিক্রিয়াগুলো আছে ওগুলা থেকেই দিবে। ঠিক আছে, সো আমরা আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছি। এরপরে খেয়াল করো, এরপরে আমরা ব্র্যাডির বিকারকের পার্টটা দেখছি। ব্র্যাডির বিকারকের এইটা ভালো করে শিখবা, এটা এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে আমরা আগে আর কিছু কিছু জিনিসপত্র দেখছিলাম। সো আমরা নেক্সট ক্লাসে আমাদের ছোট ছোট কিছু টপিক বাকি থাকবে, যেমন টিএনটি প্রস্তুতি, এগুলা দেখতে হবে। তারপরে হচ্ছে তোমার আরো বেশ কটা কিছু বোমটম বানাবো, টিএনটি বোমটম এগুলা বানাবো নেক্সট ক্লাসে। এছাড়া আমরা হ্যালোফর্ম বিক্রিয়াটা নেক্সট ক্লাসে দেখবো। হ্যালোফর্ম বিক্রিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেটা আলাদা করে আমাদের ভালো করে শিখতে হয়, এবং হ্যালোফর্ম বিক্রিয়া কয়েকটা জায়গাতে আসে, অ্যালকোহলের ভিতরে পড়ে, অ্যালডিহাইড কিটোনের ভিতরেও পড়ে। সো আমরা হ্যালোফর্ম বিক্রিয়াটা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, সো এই ক্লাসের মাধ্যমে আমরা মোটামুটি অ্যালডিহাইড কিটোনের ম্যাক্সিমাম জিনিসপত্র কভার করে ফেলছি। আশা করছি তোমাদের সবার সাথে এই জার্নিটা মোটামুটি ভালো ছিল, ভালো যাচ্ছে। নেক্সট দুইটা ক্লাস আমি বলছি আমি আপলোড দিয়ে দিব, এই দুইটা ক্লাস করবা, দেন তারপরে যে আমরা ছোট ছোট যে টপিকগুলো বাকি আছে সেগুলো তোমাদেরকে কভার করাই দিব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।